25 ডিসেম্বর 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। ইতিহাসের রেকর্ড লোকসমাগম হবে। খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। নির্বাচনকে কেন্দ্র করে দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। রাজশাহী ও খুলনাতে মার্চ টু ভারতীয় দূতাবাস কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি। গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। গুম প্রতিরোধ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, অপারেশনের অনুমতি দিয়েছে পরিবার। দেশবাসীর কাছে আবারও দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট, বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন তিনি, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন তিনি। বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এছাড়া এই দিন তাকে অভ্যর্থনা জানানোরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেরা আয়োজনে দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের যাত্রাপথ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার বৈঠক করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘ নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা। এটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায়। এদিন বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ারেও যাবেন তারেক রহমান। তার যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভারকেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো। সেগুলো সরজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশ যেটা হবে, সমাবেশ বলতে যে মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উপস্থিতির ফলে জনভোগান্তি এড়াতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড আশাবাদী দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। 27 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে রয়েছেন তিনি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া সব চিকিৎসা ভালোভাবেই গ্রহণ করতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত
চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের প্রস্তুতির উপর জোর দিচ্ছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলের স্থায়ী কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মনোনীত অনেক প্রার্থী নতুন। নির্বাচনী মাঠে তারা কিভাবে কাজ করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দিতে এই প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথেও আসন সমঝোতার বিষয়ে দিন আলোচনা করা হয়। 17 বছর 18 বছর পরে মানুষ ভোট দিতে পারছে, মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাদের আশ্বস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের অবহিতকরণ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়। এর আগে দুপুর 2:30 থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা পদ্মায় প্রবেশ করতে শুরু করেন। বিকেল 3:15টার মধ্যে বৈঠক শেষ হয়। কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াব। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে এই বৈঠকে অবহিত করা হয়েছে। কূটনীতিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে, তাও তাদেরকে জানানো হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশের সাথে জুলাইয়ের কাজ করায় সংগঠনের নেতাদের ধস্তাধস্তির ঘটনায় আহত হয়েছেন একজন। এ ঘটনার পর ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর 12টার দিকে প্রতিনিধি শোয়েব আহমেদের নেতৃত্বে জুলাইয়ের কাজ করায় সংগঠনের 12 থেকে 15 জনের একটি দল পদ্মা আবাসিক এলাকায় সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল করে অগ্রসর হয়। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অন্যদিকে খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের মুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে আধিপত্য বিরোধী ঐক্য জোট। বিকেল 4টায় নগরীর রয়্যাল মোড় থেকে মিছিল নিয়ে সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে গেলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে র্যাব, নৌবাহিনীর কন্টিনজেন্ট ও বিজিবি ছিল। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সহকারী হাইকমিশনারের কার্যালয় সংলগ্ন কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নেয়। গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হচ্ছে
আনুষ্ঠানিক বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় 3 সেনা কর্মকর্তার আবেদন খারিজ করে 19 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আরাফাত সহ 7 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, জিআইসি সেল বা আয়নাঘর আওয়ামী লীগ শাসন আমলে যেখানে বিরোধী মত ও পক্ষের লোকদের আটকের পর গুম করে রাখা হতো। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের পর মুক্তি পান বহুল আলোচিত এই স্থান থেকে। এই ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক বিচার। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। মহামান্য ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা এজলাসে নিজেদের নির্দোষ দাবি করেন। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে, তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দাখিলের পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। থ্যাংক ইউ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সংশোধিত গুম হওয়া ব্যক্তি ন্যূনতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতীত গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ওসমান হাদি আল্লাহর ডাকে যদি সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করা, পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করে ফেরত আনারও দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন, শুধু আমার কথা শেষ করতে দেন। ওনার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরও বলবেন এর জন্য দোয়া করার জন্য। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি দরকার। আপনারা যদি খাস দিলে দোয়া করেন, উনি অবশ্যই সুস্থ হয়ে চলে আসবেন।
দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে গেলেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। 16 মাসের শেষ কর্মদিবসের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বিচার অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি প্রধান বিচারপতির প্রশংসা করেন। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন সমাজের মূল্যবোধ হিসেবে টিকে থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ ভরসা হয়ে থাকবে। সৈকত সাদিকের আরও একটি রিপোর্ট। ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কর্মজীবনের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের এজলাসে বসেন। সকাল 10:30টায় তার বিদায় সম্বর্ধনায় আপিল বিভাগের, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ। সম্বর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পার ভিত্তিতে বিচারক নিয়োগের সংস্কৃতি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান বিচারপতি। বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। ইতিহাস ওনাকে বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রমিথিউস হিসেবে রাখবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন। মাননীয় প্রধান বিচারপতি উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, সুপ্রিমের প্রধান বিচারপতি ছিলেন। ওনার কর্মকালীন সময় কিন্তু উনি কখনোই আইনজীবীদের অসম্মান করে কথা বলেননি। সেটা কিন্তু আইনজীবীদের মর্যাদার প্রশ্ন, উনি সম্মান দিয়েছেন। আমি মনে করি এটা বোধহয় সবারই খেয়াল রাখা উচিত, সকল মাননীয় বিচারপতি খেয়াল রাখা উচিত। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেওয়ার প্রস্তাব করেনি, বরং এর সঙ্গে সম্পৃক্ততাকে শুদ্ধ করার প্রস্তাব করেছিল। স্বচ্ছতা, জবাবদিহি ও সংবেদনশীলতা, এই 3টি গুণ জনসাধারণের বিবেকের মূলতন্ত্র হয়ে উঠেছে। এদিকে বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই পরবর্তী বাংলাদেশে আসামিদের জামিন রোধ সহ ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির প্রশংসা করেন তিনি। আমরা যে অস্বাভাবিক জামিন, যেখানে আপনার একজন ব্যক্তি, একজন ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত এবং উদ্বিগ্ন বোধ করি। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি। ওনার কাছে আগেও এই ব্যাপারে উৎকণ্ঠা জানিয়েছিলাম, আজকে আবারও জানি, কারণ আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায় দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। পরবর্তী প্রধান বিচারপতিও এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই, 3-4 দিনের মধ্যে জানতে পারবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, হাদি ও রুমির ঘটনা শুধু সতর্কই করছে না, সাহসও যোগায় জুলাই যোদ্ধাদের। জ্ঞানমান শফির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি এলাকার উত্তাল রাজপথে প্রায়ই দেখা যেত জান্নাতারা রুমিকে। আন্দোলন শেষে যুক্ত হন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সাথে। বৃহস্পতিবার ধানমন্ডিতে একটি ছাত্রী নিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নানান কারণে কিছুদিন ধরে অনলাইনে হয়রানি করা হচ্ছিল রুমিকে। দরজা খুললে দেখছি সাথে জ্বলে, মানে ফ্যানের সাথে জ্বলতেছে। জি, এটুকু দেখছি। উপরে আবার আমার প্রশাসনের লোক আইলে এরপর আমি গেছি, এর আগে আমি যাইনি। পুলিশ বলছে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা করেছেন রুমি। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এদিকে বিকেলে হাসপাতালের মর্গে আসেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে,
রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ নেওয়া হয় রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলায়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে, এমন আশার কথাই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না। গভর্নর জানান, বন্ধ ফ্যাক্টরি ঋণ আর পুনঃতফসিল করতে দেওয়া হবে না। ঋণ পুনঃতফসিল করতে হলে অবশ্যই ফ্যাক্টরি চালু থাকতে হবে। 20 কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে বলে জানান গভর্নর। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ বাংলাদেশের জাতীয় বাজেটের 80% উপর। দুর্নীতি অনিয়মে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতে দশে এতটা নাজুক করেছে, বেশিরভাগ ব্যাংকের অবস্থা এখন একেবারে নড়বড়ে। খেলাপি ঋণের ভারে মৃত প্রায় 5 ব্যাংকের একত্রীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইয়ারে আয়োজিত ব্যাংক খাত নিয়ে সেমিনারে কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। যদি ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ব্যাংকদের। কিন্তু যাদের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, তাদের ফ্যাক্টরিটা চালু আছে, আমরা কোনো চালু ফ্যাক্টরি বন্ধ করতে চাই না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যে ঠিক আছে, তুমি এখন পারছো না, 10 বছরের মধ্যে যদি তুমি রাখবে দিয়ে শোধ করে দিতে পারো, আমরা তুমি শোধ করে দেবো। গভর্নর আশা প্রকাশ করেন, চলতি বছর শেষে রিজার্ভ স্বস্তির পর্যায়ে পৌঁছবে। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট অ্যাবাউট 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে। IMF এর টাকা আসুক আর না আসুক, উই ডোন্ট কেয়ার, এটা আমাদের নিতে হবে। IMF আমাদের অর্থ দেয় নেই, তাতে আমাদের কোনো অসুবিধা হয়েছে? ফরেন এক্সচেঞ্জে কোনো অসুবিধা হয়েছে? হয়নি। আসন্ন জাতীয় নির্বাচনী ইস্তিহারে ব্যাংক খাত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনার দাবি জানান ডক্টর ফাহমিদা খাতুন। সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং আগামীতে নির্বাচন হতে যাচ্ছে। সবাই আমরা লক্ষ্য করেছি যে কিভাবে ব্যাংকিং খাতটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে এবং আগামী নির্বাচনে রাজনীতি যেই দল কিংবা যেই দলগুলো ক্ষমতায় আসবে তাদেরকে এই ব্যাপারে একটা পরিষ্কার প্রতিশ্রুতি দিতে হবে। খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান গভর্নর। প্রকৃত অর্থে গভর্নেন্স বাস্তবায়নের জন্য আমরা কি করেছি? কিছুই করেছি। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 25 ডিসেম্বর 11:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। ইতিহাসের রেকর্ড লোক সমাগম হবে। খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। নির্বাচনকে কেন্দ্র করে দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। রাজশাহী ও খুলনাতে মার্চ টু ভারতীয় দূতাবাস কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি। গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ। গুম প্রতিরোধ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, অপারেশনের অনুমতি দিয়েছে পরিবার। দেশবাসীর কাছে আবারও দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। বিদায় সংবর্ধনায় প্রধান বিচারপতি। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন তিনি, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।